এই গাছের পালা, এই গাছটাকে আমি পুরো গোড়া থেকেই কেটে দেবো। সব কাজ তোমার কথা মতোই করেছি রমেশদা। আরে জমিন ভাগ হবে। আরে হরিনারায়ণ চক্রবর্তী যাবে না? এমন কি হতে পারে কখনো? তুই এটা কি করছিস নিতাই? নিচে নাম বলছি। নিতাই, ওটা ভাঙছিস কেন? থাম বলছি কিন্তু। অনেকদিন ধরে ভাবছিলাম তোদের দুজনের সাথে একটা জরুরি কথা বলবো। বাবা মারা গেছেন তো অনেকদিন হলো। তো আমার মনে হয় এখন বাবার যা জমি জমা ছিল তা ভাগ করে নেওয়া উচিত। হ্যাঁ দাদা, আমারও মনে হয় জমিটা ভাগ করেই ফেলা উচিত। দেখ, নিতাই হলো সবচেয়ে ছোট, আর তুই হলি গিয়ে মেজো। তাই বড় হওয়ার খাতিরে আমি তোদের জমি জমা সব ভাগ করে দিই। এতে আবার তোদের কোনো অসুবিধা নেই তো? না না দাদা, অসুবিধা থাকবে কেন? নিতাই, তুই কিছু বলছিস না যে? বরং তোর আবার কোনো অসুবিধা আছে নাকি? না না দাদা, তোমরা দুজনে তো আমার থেকে বড়। তোমরা যা দেবে আমি তাই নেব, তাতে আমার কোনো অসুবিধা নেই। তাছাড়া তোমরা তো আমার আর খারাপ চাও না। হ্যাঁ, এই কথাটাই আমি শুনতে চাইছিলাম। যাই হোক, কারোর কোনো অসুবিধা নেই যখন জমি জমা সব ভাগ করে ফেলা যাক। কি বলিস? হ্যাঁ দাদা, চলো। হ্যাঁ, তাহলে চল আগের চাষের জমিটা গিয়ে ভাগ করি। কি ব্যাপার, তোমরা তিনজন হঠাৎ একসাথে? জমিদার মশাই, আপনি? আসলে জমিদার মশাই, আজ আমরা তিন ভাই বাবার যা জমি জমা আছে তা ভাগ করতে যাচ্ছি। আরে জমিন ভাগ হবে। আরে হরিনারায়ণ চক্রবর্তী যাবে না? এমন কি হতে পারে কখনো? চলো, আমিও তোমাদের সাথে যাব। না জমিদার মশাই, এতে আপনার যাওয়ার কোনো দরকার নেই, আমরা সব সামলে নেব। হ্যাঁ জমিদার মশাই, এতে আপনার যাওয়ার কোনো দরকার নেই। আপনি খামোখাই কষ্ট করবেন। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, কিন্তু দেখে শুনে সবকিছু করো। আর রতন, তুমি তোমার ভাইদের সবকিছু বুঝিয়ে শুনিয়ে দিও। এখন দিনকাল খুব খারাপ যাচ্ছে তো, তাই বললাম। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, নিশ্চয়ই। তাহলে এখন আমরা আসি। হ্যাঁ হ্যাঁ, যাও এবার। তো এই হলো আমাদের জমি। বাবার এই জমি, এই মেয়ের আর এই আপেল গাছটাই ছিল। এগুলোকে আমরা এখন ভাগ করতে হবে, বুঝলি? হ্যাঁ দাদা, এবার ভাগ করা শুরু করো। বাবার যা জমি আছে তার অর্ধেকটা আমি নেব, আর বাকি অর্ধেকটা বিপুল নেবে। আর জমির চারপাশে যে মেটটা পড়ে থাকলো সেটা নিতাই নেবে। এতে কোনো অসুবিধা নেই তো তোদের? না দাদা, কোনো অসুবিধা নেই। কিরে নিতাই, কিছু বল। আমি আর কি বলবো দাদা, তোমরা আমার থেকে বড়, তাই তোমরা যা ভালো বুঝবে তাই করো, তাতে আমার কোনো অসুবিধা নেই। আমি জানতাম নিতাই তোর কোনো অসুবিধা হবে না। যাই হোক, এখন এই আপেল গাছটা পড়ে আছে, কিন্তু আমরা তিনজন আর একটাই গাছ। কি করা যায় এখন? আচ্ছা, গাছের ওপর দিক থেকে অর্ধেকটা আমার, আর বাকি অর্ধেকটা বিপুলের। আর গাছের গোড়ার দিকটা মানে শিকড় বা নিচের দিকটা নিতায়। আচ্ছা দাদা, ঠিক আছে। দাদা নিশ্চয়ই বাড়ির ভাগটা আমাকে বেশি দেবে। কিরে নিতাই, চুপ করে আছিস কেন? কিছু বল। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তো সব ভাগই মোটামুটি হয়ে গেছে, এবার বাকি থাকলো শুধু বাড়িটা। চল তাহলে এখন সবাই বাড়ি যায়। হ্যাঁ হ্যাঁ দাদা, চলো। তাহলে বাড়িটা এখন ভাগ করা যাক, কি বলিস? হ্যাঁ হ্যাঁ দাদা, শুরু করো। দেখ, আমাদের বাড়িতে মোট 4টে ঘর আছে। তো আমি দুটো নিই, আর বিপুল দুটো নিই। তাহলে দাদা আমি কি নেব? আরে দাঁড়া দাঁড়া, তোর জন্যও আছে। এই পুরো বাড়ির চালটা তোর। দেখ, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা দাদা। যাক, তাহলে সব ভাগ হয়ে গেল মোটামুটি।
এবার থেকে যার যেটা ভাগ আছে সে সেটা সামলাবে, ঠিক আছে? আচ্ছা দাদা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখন ঘরে গেলাম। আরে নিতাই, তুই কোথায় যাচ্ছিস? কেন দাদা, ঘরে? তুই আমার কথাটা বুঝলি না? আমি যে বললাম দুটো ঘর, আমার ঘর, দুটো ঘর বিপুলে, আর তোর শুধু বাড়ির পুরো চালটা। তাহলে দাদা আমি থাকবো কোথায়? সেটা আমি কি বলবো? তোরা দেখ, তোরা এখন কোথায় থাকবি, কিন্তু এই বাড়িতে থাকা যাবে না আর, বলে দিলাম। এবার আমি গৌরীকে গিয়ে কি বলবো? ও তো শুনলে অনেক রেগে যাবে। কি গো, সব ঠিকঠাক ভাগ হলো তো? আর আমাদের কোন ঘরটা ভাগে পড়লো? আমাদের ভাগে কোনো ঘরই পড়েনি গৌরী। আমরা আর এই বাড়িতে থাকতে পারবো না। মানে তাহলে আমরা এখন কোথায় যাব? আমিও জানি না গৌরী। চলো দেখি কোথায় থাকা যায়। তুমি সব জিনিসপত্র গুটিয়ে নাও, আমরা একটু পরে বেরিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আর আমরা এখন থাকবোই বা কোথায়? এইখানে একটা পুরনো বাড়ি আছে, ওখানে কেউ থাকে না। ভাবছি আমরা ওখানেই থাকবো। তুমি চেনো না জানো না যাত্রার বাড়ি ঢুকে যাবে? না না গৌরী, ওই বাড়ির মালিক কে তা কেউই জানে না। তাই বললাম ওখানে চলো, আমরা ওখানেই থাকবো। এই বাড়িটায় থাকবো আমরা? হ্যাঁ গৌরী, এখানেই থাকতে হবে। এছাড়া আর তো কিছু করার নেই আমার। করার থাকবে কি করে? যখন করার তখন তো করনি। যখন সব জমি জমা ভাগ করা হচ্ছিল তখন তো তুমি কিছুই করনি, তাহলে এখন কিভাবে করবে? আসলে গৌরী, ওরা আমার দাদা, আর আমি তাদের অসম্মান করতে পারি না, তাই আর কিছু বলতে পারিনি। সম্মান যখন এতই বোঝো, তাহলে তোমার দাদারা তোমার সাথে এরকম করলো কেন? এই বেলায় তোমার সম্মান যায়নি? সব সময় খালি দাদা দাদা আর দাদা, দাদাদের মাথায় তুলে রাখো। রাগ করো না গৌরী, আমার কপালে যা লেখা আছে তাই পেয়েছি আমি। এতে তো আমার কিছু করার নেই, বলো। অনেক হয়েছে, এবার ঘরে চলো। কিভাবে কি থাকবো এবার সেই চিন্তা করো। সব ব্যবস্থা আমি করে দেবো গৌরী, তুমি বিশ্বাস করো। না না, আমি অবিশ্বাস করব কেন? তোমার মতো এত দয়ালু মানুষকে কি অবিশ্বাস করা যায়? আমি একটু পরই গ্রামের সব দোকানে দোকানে কাজের সন্ধানে বেরোবো। তুমি আর রাগ করো না গৌরী। ঠিক আছে, অনেক হয়েছে, চলো দেখি এবার ঘরে। ঘরের কি অবস্থা আছে আবার দেখতে হবে, চলো। উফ, এইবার ঘরটাকে ঠিক লাগছে। হ্যাঁ গৌরী, এইবারে এখানে ভালোভাবেই থাকা যাবে। থাকার ব্যবস্থা তো হলো, কিন্তু আমরা খাবো কি? আরে তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি একটা কাজের সন্ধানে। একটা কোনো কাজ পেলেই আর আমাদের কোনো চিন্তা থাকবে না। আচ্ছা, তাড়াতাড়ি যাও তাহলে। কাকা, ভালো আছেন? আরে নিতাই, তুই হঠাৎ এখানে? আসলে কাকা, আমার একটা কাজের খুব দরকার ছিল। কাজ বলতে কিছু নেই রে নিতাই, নিজেরই বিক্রি বাট্টা হয় না তেমন, তোকে আর কি কাজ দেব? না না কাকা, তোমার অসুবিধা থাকলে থাক, আমি অন্য দোকানে কাজ খুঁজে নেব। কিছু মনে করিস না নিতাই, কাজ থাকলে আমি তোকে দিতাম। না কাকা, আমি কিছু মনে করিনি। আচ্ছা, আমি তাহলে এখন আসি, কেমন? আচ্ছা, আয়। ও কাকা, তোমার দোকানে কোনো কাজ হবে? এমনিতেই খদ্দের কম হয়, তার উপর আবার তোমার মাইনে গোনা। না না, হবে না। কাকা, কোনো কাজ হবে তোমার কাছে?
অনিতাই, কোথায় যাচ্ছ? এই তো রমেশদা, বাড়ির দিকে। কিন্তু তোমার বাড়ি তো ওই দিকে, তুমি এদিকে কোথায় যাচ্ছ? কি আর বলবো তোমায় রমেশদা, বাবা মারা গেছেন অনেক দিন হয়ে গেছে বলে দাদারা জমি জমা ভাগ করতে বসে। তারপর তাই এখন আমরা এখানেই থাকি, বুঝলে। তোমার দাদাদের তুমি কিছু বলনি? এটা তো অন্যায় করা হয়েছে তোমার সাথে। না রমেশদা, আমি আমার দাদাদের যথেষ্ট সম্মান করি, তাই আর সাহস করে বলে উঠতে পারিনি। আচ্ছা, তা এখন তুমি কি কাজ করছো? আমি তো কাজের সন্ধানেই বেরিয়েছিলাম রমেশদা, কিন্তু কিছুই পেলাম না। নিতাই, আমাকে জমিদার মশাই বলছিলেন একজনকে ওনার দরকার। ওনার বিশাল বড় জমি তো, তাছাড়া আমি ওখানেই কাজ করি। তুমি কি সেখানে কাজ করবে? হ্যাঁ হ্যাঁ রমেশদা, নিশ্চয়ই। আমার যে কোনো একটা কাজ হলেই হলো। তাছাড়া চাষবাস করার কাজ তো আমি ভালোই পারি, আমার অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে তুমি কাল সকালে জমিদার হরিনারায়ণ চক্রবর্তীর বাড়ির ওখানে পৌঁছে যেও। আমি ওখানেই থাকবো। আচ্ছা রমেশদা, ঠিক আছে। আমি তাহলে এখন আসি, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যাও। রমেশদা না থাকলে কি যে হতো আমাদের। যাই হোক, তুমি তাহলে কাল সকালে যাও, দেখো কেমন কি কাজ দেয়। চাষবাসের কাজ তো আমি ভালোই পারি মোটামুটি, আমায় যাই কাজ দিক, কোনো অসুবিধা হবে না। আর বলছি, আমি ওই পাশের একটা গাছ থেকে কিছু ফল এনেছি, তা দিয়ে মোটামুটি আমাদের আজকের দিনটা চলে যাবে। খুব ভালো করেছে গৌরী। আর এমনিতেও আমি কাল থেকে কাজে গেলে তুমি আবার রান্না করতে পারবে। ঠিক আছে, তুমি ওই পুকুর থেকে হাত পা ধুয়ে এসো, তারপর আমরা খেয়ে নেব। অনেক বেলা হয়ে গেছে। গৌরী, আসলাম। হ্যাঁ, দেখে শুনে যেও কিন্তু। নিতাই, চলে এসেছিস? চল তাহলে ফটাফট কাজে লেগে পড়ি। আমি এদিকটা লাঙল চালাচ্ছি, আর তুই ওই দিকটা চালা। আচ্ছা রমেশদা। আজ এতটুকু থাক, আবার কাল বাকিটা করব। আচ্ছা রমেশদা, ঠিক আছে। নিতাই, আমি কাল তোদের তিন ভাইয়ের জমি ভাগ করার কথাটা ভাবছিলাম, বুঝলি? আর তখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রমেশদা? বুদ্ধিটা হলো কিভাবে তোর দাদাদের শায়েস্তা করা যায়। ওরা যেই ভুল করেছে তার সঠিক শাস্তি দেওয়া। না রমেশদা, দাদারা যাই করুক, আমি ওদের সাথে ওরকম করতে পারি না। আমি দাদাদের যথেষ্ট সম্মান করি। যেই দাদারা নিজের ভাইকে সঠিক জমির ভাগটুকুও দেয় না, সেই দাদাদের তুই সম্মান করিস? শোন, আমি যা বলছি তুই এখন তাই করবি। আচ্ছা, বলো রমেশদা। শোন, তুই আজ রাতে তোদের জমিতে গিয়ে তোর ভাগের মেয়েটাকে। কিন্তু এতে আবার কিছু হবে না তো? না না, তুই এত ভয় পাস না তো। আমি যেটা বললাম তুই শুধু সেটা কর। আচ্ছা রমেশদা। কি গো, কেমন গেল তোমার কাজ? ভালোই গেল মোটামুটি। কি হয়েছে? তুমি কি এত চিন্তা করছো? রমেশদাকে আমি কাল আমাদের জমি ভাগ নিয়ে বলেছিলাম, তা আজকে আমাকে রমেশদা বলল যে আজ রাতে আমাদের জমিতে গিয়ে। কিন্তু যদি তোমার দাদারা রাজার কাছে চলে যায়? তার জন্যই তো সাবধানে করতে হবে গৌরী, যাতে কেউ না দেখে। তাই আমি আজ রাতেই যাব। আচ্ছা, কিন্তু দেখো আবার হিতে বিপরীত না হয়ে যায়। আরে হ্যাঁ হ্যাঁ, আমি দেখে শুনেই যাব।
কি গো, আসলাম। হ্যাঁ, দেখে শুনে যেও কিন্তু। এইবার তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি। ব্যাস, এবার কাজ শেষ। এবার তাড়াতাড়ি বাড়ি যাই। আরে এটা কিভাবে হলো? এই মেডটা কে কাটলো? দাদা, নিশ্চয়ই কাল রাতে কেউ এসে এই কাজ করেছে। কিন্তু কি করবে? এরকম কাজ করার মতো তো তেমন কেউ নেই। কিন্তু দাদা, আমাদের তো সব ফসলই প্রায় নষ্ট হয়ে গেছে। এবার কি হবে? হ্যাঁ রে বিপুল, ভেবেছিলাম এই ফসলগুলো বিক্রি করে আমাদের বেশ লাভ হবে। এখন শুধু এই আপেল গাছটাই আছে, এটাকে নিয়েই এখন আমাদের চালাতে হবে। ঠিক বলেছিস বিপুল, এই আপেল গাছটাই এখন আমাদের আশা ভরসা। কে যে আমাদের এই সর্বনাশটা করলো! আজ রাতে আমরা একবার এখানে এসে ঘুরে যাব। যে এটা করেছে সে নিশ্চয়ই আজও আসবে। হ্যাঁ দাদা, ঠিক বলেছে। চল, এখন বাড়ি চল। সব কাজ তোমার কথা মতোই করেছি রমেশদা। বাহ, এটাই তো চাইছিলাম। আর শোন, তোকে আজ রাতে আর একবার যেতে হবে তোদের জমিতে। আজ রাতে আবার? কেন? শোন, আজ তোদের যে আপেল গাছটা আছে সেটাকে আচ্ছা রমেশদা, তোমার কথা মতোই করব। দেখিস কেউ যাতে কোনোভাবে না দেখে। আচ্ছা রমেশদা, আসলাম। হ্যাঁ, দেখে শুনে যেও কিন্তু। এইবার এই গাছের পালা। এই গাছটাকে আমি পুরো গোড়া থেকেই কেটে দেবো। তুই কি করলি নিতা এটা? আচ্ছা, এইবার বুঝলাম কে করেছিল এই কাজ। নিতাই, তুই এইসব কাজ করেছিস? আমি তো ভাবতেই পারি না। তুই তো আগে এমন ছিলি না। আমাকে তোমরা এমন কাজ করতে বাধ্য করেছো মানে? ওইসব বাদ দে, কাল আমি রাজার কাছে নিতাইকে নিয়ে যাব। রাজাই ওকে যোগ্য শাস্তি দেবে। হ্যাঁ দাদা, তাই ঠিক হবে। তাতে আমার কোনো ভয় নেই, বরঞ্চ ভালোই হবে। কে দোষী সেটা বোঝাই যাবে। সকাল হওয়া পর্যন্ত আমি তোকে যেতে দেব না। সকাল হলেই রাজার কাছে আমি নিয়ে যাব তোকে। হ্যাঁ হ্যাঁ, আমি কোথাও যাচ্ছি না। আমরা কালকেই জানলাম মহারাজ যে এই কাজ নিতাই করেছে। আমরা নিজের চোখে দেখেছি নিতাইকে এই কাজ করতে। আমাদের সব জমি নষ্ট করে দিয়েছে মহারাজ, তার উপর আবার আপেল গাছটাকেও কেটে দিয়েছে নিতাই। নিতাই, তুমি ওদের ছোট ভাই হও না? তোমার এমন কাজ করতে একটুও খারাপ বোধ হলো না? মহারাজ, আমি কেন এমন করেছি আগে আপনি জেনে নিন, তারপর বলবেন আমি ঠিক করেছি কি ভুল করেছি। আচ্ছা, বলো নিতাই, তুমি কি বলতে চাও? বাবা মারা যাওয়ার পর আমাদের সব জমি জমা ভাগ হয়। তখন বাবার যা চাষের জমি ছিল তা দাদারা দুইজনে ভাগ করে নেয়, কিন্তু আমাকে শুধু জমির মেটটুকু দেয়। তখন আপেল গাছটার যখন ভাগ করে তখনও আপেল গাছটার একদম গোড়ার দিকটা আমাকে দেয়। আর বাড়ি ভাগ করার সময়ও আমাকে কোনো ঘর না দিয়ে পুরো বাড়ির চাল দেয়। আর আমাদের কোনো ঘর না থাকায় আমাদের ঘর থেকে বার করে দেয়। তারপর মহারাজ, আমি একদিন রাত্রিবেলা আমাদের জমিতে গিয়ে আমার ভাগের যেই মেটটা ছিল সেটাকে কেটে দিই, আর আমার ভাগের
যে আপেল গাছটার গোড়াটা ছিল সেটাকেও কেটে দিই। এবার আপনিই বলুন মহারাজ, যেগুলো আমি কেটেছি সেগুলো তো আমারই ভাগে, তো এই জিনিসটা আমি কাটবো কি রাখবো সেটা তো আমার ব্যাপার, এখানে তো দাদাদের কোনো কিছু করার নেই। এবার আপনিই বলুন মহারাজ, আমি কি ঠিক করেছি কি ভুল করেছি? না নিতাই, আমি সব বুঝেছি এবার। নিজের ছোট ভাইকে সরল মনে করে এমন করতে পারলে কি করে তোমরা? আমাদের ভুল হয়ে গেছে মহারাজ, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা আর কোনোদিনও এমন কাজ করব না মহারাজ, দয়া করে আমাদের ছেড়ে দিন। মহারাজ, আপনি ওদের ছেড়ে দিন, যা শিক্ষা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আচ্ছা নিতাই, তুমি যখন বলছো তো ওদেরকে ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যদি এমন হয় তাহলে অনেক কঠোর শাস্তি দেব, বলে দিলাম আমি। আচ্ছা মহারাজ। কি বললো রাজা তোমায়? তুমি কি করে জানলে যে আমি রাজার কাছে গিয়েছিলাম? সেটা তোমার জানার দরকার নেই, আমি যেটা প্রশ্ন করলাম সেটা বলো। আমাকে আর কি বলবে মহারাজ, সব বুঝিয়ে বললাম, তখন মহারাজ দাদাদেরই সব কথা শোনালেন, আর দ্বিতীয়বার এমন করলে কঠোর শাস্তিও দেবেন বলেছেন। যাক বাবা, সব মিটে গেছে, ওটাই ভালো। গৌরী, আমি একটু রমেশদার সাথে দেখা করে আসি, তারপর নয় ঘুমাবো, কালকে সারা রাত ঘুমানো হয়নি। আচ্ছা ঠিক আছে। নিতাইয়ের সাহস অনেক বেড়ে গেছে, ওর একটা ব্যবস্থা করতেই হবে। তুমি কি করবে দাদা? ও এখন কোথায় থাকে জানিস? হ্যাঁ, শুনেছি ওই দিকের এক জঙ্গলের ভেতরে এক কুঁড়ে ঘরে থাকে। তাহলে এখন, নিতাই মনে হয় না এখন বাড়িতে আছে, এখনই ওর বাড়িতে আগুন লাগিয়ে দিই, তাহলে ওর সব শেষ হয়ে যাবে। সে ঠিক আছে, কিন্তু নিতাইয়ের বাড়িতে তো ওর বউও থাকে। না, ওর বউ বাড়ির বাইরে বেরোয় মাঝে মাঝে, আমি খবর পেয়েছি, তার জন্যই তো বললাম। তাহলে দাদা এখনই চলো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চ। দাদা, এই বাড়িটাতেই নিতাই আর ওর বউ থাকে। আচ্ছা, তাহলে আমি এখনই ওদের বাড়ি জ্বালিয়ে দেবো। তোমার যাওয়ার দরকার নেই দাদা, আমিই যাচ্ছি। আপনারা কি করছেন এটা? কিছু না তো, এমনি। কই, কিছু না, ওই এমনি আমরা নিতাইয়ের সাথে একটু দেখা করতে এসেছিলাম। আমি সব দেখেছি, আপনারা আমাদের বাড়ি আগুনে পুড়িয়ে দেবার চেষ্টা করছিলেন। না না, তা করতে যাবো কেন? আমার ছোট ভাইয়ের ঘর, আমি কি ওরকম কিছু করতে পারি? আমি এই বলতে এসেছিলাম যে নিতাই বাড়িতে আছে কি নেই, ওর সাথে একটু দরকার ছিল তাই। না, নেই। আচ্ছা, আমরা আসি তাহলে। এই বিপুল, চ। না, তখন আমি ফল আনতে আর কিছু কাঠ আনতে গিয়েছিলাম, তখন আসার পথে দেখি তোমার দুই দাদা আমাদের বাড়ি পুড়িয়ে দিতে যাচ্ছিলেন, তখনই আমি বাধা দিলাম। এবার বলো, কাদের তুমি এত সম্মান করতে? আমি কালই দাদাদের বাড়ি যাব। দাদাদের এত বড় সাহস! এই নিতাই সরল হতে পারে, কিন্তু এমন ঘৃণ্য অন্যায় সহ্য করে না কখনো। তুমি কি করবে কাল? সেটা তুমি কালই জানতে পারবে। আরে নিতাই, তুই হঠাৎ এখানে? তোমরা কাল আমার বাড়ি পুড়িয়ে দেবার চেষ্টা করেছিলে? না না নিতাই, আমরা এমনি কাল তোর সাথে দেখা করতে গিয়েছিলাম, তোর বউ আমাদের কাল ভুল বুঝেছে, আমরা ওরকম কিছু করতে চাইনি। আমরা ওরকম করবোই বা কেন বল? দাদা বললই তো, কাল তোর বউ আমাদের ভুল বুঝেছে। আচ্ছা, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। আমার ভাগের এই বাড়ির পুরো চালটা ছিল তো? হ্যাঁ, কিন্তু কেন? তুই এটা কি করছিস নিতাই? নিচে নাম বলছি। নিতাই, ওটা ভাঙছিস কেন? থাম বলছে কিন্তু। দাদা, ও মনে হচ্ছে আমাদের কথা শুনবে না, এরকম হতে থাকলে বাড়ি থাকার উপযোগী থাকবে না। চলো দাদা, এখনই মহারাজের কাছে চলো। চল চল, তাড়াতাড়ি চল।
মহারাজ, মহারাজ, আমাদের বাড়ির পুরো চালটা ভেঙে দিয়েছে নিতাই। আমরা বললেও শুনছে না। আমরা এখন কি করব মহারাজ? কি নিতাই এমন কাজ করেছে? সব তো ঠিকই হয়ে গেছিল। সেনাপতি, নিতাইকে আমার সামনে এক্ষুনি ধরে নিয়ে আসো। ধরে আনতে হবে না মহারাজ, আমি নিজেই চলে এসেছি। আমি কি শুনলাম নিতাই? এটা তুমি কি করছো? আমি থাকতে তোমার এরকম কাজ করার সাহস হলো কি করে? আমার কথাটা আগে শুনুন মহারাজ, তারপর আমাকে যা বলার বলবেন। আচ্ছা, বলো তাড়াতাড়ি, কি বলতে চাও? আমি তো আপনাকে আগেই বলেছি মহারাজ যে বাড়ির পুরো চালটা আমার, সেটাই আমার দাদারা আমার ভাগে দিয়েছিল। কাল রাগের বশে দাদারা আমার বাড়ি পোড়ানোর চেষ্টা করেছিল, আমি সেটা জানার পর এমনটা করি। তাছাড়া চালটা তো আমার, আমি সেটা রাখবো কি না রাখবো সেটা তো আমার ব্যাপার মহারাজ। এবার আপনিই বলুন, আমার কি ভুল আছে এতে? হা হা হা, ঠিকই বলেছো তুমি নিতাই, এতে তোমার কোনো দোষ নেই। যা দোষ এই রতন আর বিপুলের। তোমাদের বারণ করা সত্ত্বেও তোমরা নিতাইয়ের ক্ষতি করার চেষ্টা করেছো। সেনাপতি, এখনই গিয়ে তুমি ওদের সব জমি সমান 3 ভাগে ভাগ করে দাও, আর নিতাইকে 10 একর জমি ও 50,000 মুদ্রা রাজদরবারের তরফ থেকে দাও। ও এত কষ্ট পাওয়া সত্ত্বেও কিছু আমাদের বলেনি, নিজে সব সহ্য করেছে। আর এই তোমরা এবার থেকে আমাকে ফসলের অর্ধেক প্রতি বছর খাজনা হিসাবে দেবে, এবং কোনো সুবিধা আর তোমরা আমার কাছ থেকে পাবে না। এটাই আমার শেষ সিদ্ধান্ত। মহারাজ, আমাদের এমন শাস্তি দেবেন না মহারাজ। আমরা আর এমনটা করব না নিতাইয়ের সাথে। আমাদের দয়া করে ছেড়ে দিন। হ্যাঁ মহারাজ, আমরা কখনো করবো না নিতাইয়ের সাথে এমন, আমাদের দয়া করে ছেড়ে দিন। আমি যা বলে দিয়েছি ওটাই আমার শেষ কথা। নিতাই, তুমি এখন নিশ্চিন্ত থাকতে পারো, আমরা এখন সব সামলে নেব।